জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে। গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজীব অজয় জয় তার নিজের নামে 10411 নামে পার্কার হাউস ভার্জিনিয়াতে একটি বাড়ি কিনেছেন। বাড়িটির বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় 2018 সালের 30 ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটের সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের 2 সপ্তাহ আগে এই বাড়িটি 32 লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজীব ওয়াজেদ জয়, যা বাংলাদেশি টাকায় 32 কোটি টাকার ওপরে। বিলাসবহুল এই বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরনো ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করার আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে, যেটির ঠিকানা হলো 9911 মিল রান রাইট, গ্রেট ফলস, ভার্জিনিয়া। 6 বেডরুম এবং 4 বাথরুমের এই বাসাটিতে জয় আগে বসবাস করত, যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফার নামের এক দম্পতির উল্লেখ আছে পাবলিক রেকর্ডে। তারা 17,90,000 মার্কিন ডলারে জয়ের থেকে 11 অক্টোবর 2022 সালে বাড়িটি কিনে নেন। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় 17,90,00,000 টাকায় বিক্রি করেন। তবে এই একই দামে জয় 30 মে 2019 সালে তারও তার স্ত্রী ক্রিস্টিনার নামে বাড়িটি কিনেছিলেন। বাড়িটির বিস্তারিত বর্ণনা: 6 বেডরুম এবং 9টি বাথরুম সংশ্লিষ্ট 12,507 স্কোয়ার ফিট 2.56 একর জমির উপর বিস্তৃত। এটি নির্মাণ হয়েছিল 2007 সালে। দ্বিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্সে বাড়িটি কার্পেট এবং হার্ডউডের ফ্লোরে নির্মিত। পেটিও, আলাদা গ্যারেজ, প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা এই বাড়িতে নেই। ভাড়া হিসেবে এই বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ 15,994 মার্কিন ডলার পরিশোধ করতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা। তাছাড়া এই বাড়িটি ব্যাংক ঋণে কেনা হলে মাসিক মর্টগেজে পেমেন্ট হতে পারে প্রায় 23,862 ডলার, অর্থাৎ প্রায় 24 লাখ টাকা। আমরা এই বাড়িটির ট্যাক্স হিস্ট্রি অর্থাৎ 2018 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত বাড়িটির প্রপার্টি ট্যাক্স বাবদ সজীব অজয় জয় কত টাকা পরিশোধ করেছেন সেই তথ্যটিও বের করেছি। গত 5 বছরে বাংলাদেশি টাকায় জয় এই বাড়িটির জন্য প্রপার্টি ট্যাক্স দিয়েছেন বাংলাদেশি টাকায় প্রায় 1,83,61,000 টাকা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি 1998 সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন 3,50,000 ডলার দিয়ে কিনেছিলেন। 2010 সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য। যদিও বারাক ওবামার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন, সজীব ওয়াজেদ জয়ের মতো একটা তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানমন্ত্রীর ছেলে বাইডেনের থেকে কয়েক গুণ বেশি দামের বাসায় অর্থাৎ 32 কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন। আজিজ আহমেদ ডাকনাম ফারুক এক সময়ের মহাপরাক্রমশালী জেনারেল, কাজ করতেন খেয়াল খুশি মতো। তিনি একজন আদর্শ ভাইও বটে। শীর্ষ সন্ত্রাসী ভাইদের বাঁচাতে আজিজ আহমেদের ভূমিকা ছিল অভাবনীয়। সন্ত্রাসী ভাইদের নানা সুবিধা, ফাঁসি থেকে বাঁচানো, ব্যবসায়িক সহায়তা, অনৈতিক সুবিধা, সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেয়া, ইন্টারপোলের রেড নোটিশ গায়েব, নাম পরিবর্তন, ভুয়া এনআইডি ও পাসপোর্ট তৈরিতে সহায়তা, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল, রিসোর্ট, এমনকি বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনে ভাইদের সহায়তা করেছেন এই দাপুটে জেনারেল। আলোচিত ছিলেন নিজের কর্মগুণেও। শুধু ভাইদের জন্য নয়, নিজেও রিসোর্ট, বাংলো, বাড়ি, ফ্ল্যাট, প্লট, শতবিঘা জমি কিনে তেলেসমাতি দেখিয়েছেন। অনিয়ম পদ ব্যবহার করে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়েছেন আজিজ। দেশ জুড়ে তাকে নিয়ে চলছে নানা আলোচনার সমালোচনা। নামে বেনামে যত সম্পদ, মানব জমিনের অনুসন্ধানে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর পরিচালকের পদে ছিলেন ডিসেম্বর 2007 থেকে ডিসেম্বর 2010 পর্যন্ত। অনেকেরই অভিযোগ শেখ হাসিনার 15 বছরের ক্ষমতা আঁকড়ে রাখায় তারও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ডিজিএফআই তার সময়কাল পরবর্তী সময়ে সংস্থাটি এবং দেশের রাজনীতিতে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন। তিনি সাক্ষাৎকারে শেখ মামুন খালেদকে জিজ্ঞেস করা হয় তিনি 2 মেয়াদে ডিজিএফআইয়ের গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে ছিলেন। ওই সময়কালে ডিজিএফআই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, জুন 2008 সালে অর্থাৎ 1/11 চলার সময় কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইডির দায়িত্ব পান। ওই সময় তিনি দ্বিতীয় এফআইআর ডিজিকে রাজি করান। সেই সময় ছিলেন জেনারেল গোলাম মোহাম্মদ। উনি আবার তখন সেনাবাহিনীর প্রধানকে রাজি করান এবং তারা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন। তিনি বলেন, এরপরেই তো 2008 সালের 28 ডিসেম্বর নির্বাচন ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরাও তেমনি শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না, আর অন্যায় আদেশ মানেনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি, পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায়।
আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন। এখন পর্যন্ত গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে শেখ হাসিনার কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা নেতাদের কথা শুনতে চাইতেন না। যেভাবেই হোক তাকে ক্ষমতায় থাকতেই মানসিকতা ছিল শেষ পর্যন্ত। দেশের বাইরে বসে বাংলাদেশকে নিয়ে নতুন কূটকৌশল শুরু করেছে শেখ হাসিনা। রক্তক্ষয়ী জুলাইয়ের পর গণ অভ্যুত্থানের আগস্ট, তবে সহসাই এই শঙ্কাহীন হওয়ার সুযোগ বোধহয় নেই। অন্তত চলমান ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনটাই বার্তা দিচ্ছে। শেখ হাসিনার উত্তর বাংলাদেশ নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয় একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে রিপোর্ট করেছে জার্মানির বনভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল ডক্টর ইউনূস সরকারের ওপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান হাজির করা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের। ইতোমধ্যে মার্কিন বিরোধী 3 জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সাথে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন বলেও জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হলো তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো। ইতোমধ্যে রয়ের অভ্যন্তরে একটি উপগ্রুপ তৈরি করা হচ্ছে, যার কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা। এছাড়াও রয়েছে ভিক্টর 2 নামে একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সমন্বয়ক হাসনাত সার্জিস সহ নেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে জমা দেওয়া হচ্ছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত 16 জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত 400 কর্মকর্তা ঢাকায় যান। তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন 28 জুলাই। কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে ওয়াকিবহল ছিল না। প্রতিবেদনে বলা হয়, 5 আগস্টের পর 10 আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন।